যে আমি তো জানি যে সে আল্লামা মামুনুল হকের ভাগনা, সে তো অনেক আল্লাহওয়ালা লোক হবে, কিন্তু সে আমাকে এসব কি বলছে। পরে আমার বোরখাটা উপর থেকে এভাবে করে টান দেয়, হাজারবার সহবাস করে। আমি আসছি এই জন্য যে আমার মাদ্রাসার একজন ওস্তাদ ওয়াসিফুর রহমান, আমি তাকে একদিন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য ফোন দেই। সে আমাকে বলে রেস্টুরেন্টে যে কথা বলতে হবে। তো আর সিদ্দিকা, আমি আমলিগুলা লালবাগ ঢাকা আয়শা সিদ্দিকা মাদ্রাসার ছাত্রী। ওইখানে আল্লামা মামুনুল হকের বড় বোনের ছেলে ওয়াসিফুর রহমান আমার মাদ্রাসার ওস্তাদ, তাকে আমি একদিন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য ফোন দিই। হুজুর আমাকে বলে যে তোমার যত মাসালা যেটাই হোক বা তোমার স্বপ্নের ব্যাখ্যা হোক, সব কিছুর জন্য তুমি আসো, আমরা একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। তো হুজুর আমার 3 থেকে 4 বার কথা বলে, আমি তার কথায় রাজি হই না। আমার বাবা মা কোথাও যেতে দেয় না, আমি তাকে কথা বলে দিই। হুজুর তারপর আমাকে বলতে থাকে আসো আয়শা, এখানে বসি ওইখানে বসি, এই দুরানি ব্রিজের এখানে অনেকগুলো রেস্টুরেন্ট মানে ছোট ছোট দোকান আছে, এখানে বসে কথা বললে তোমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারবো। তারপর আমি বলি যে আমি ফোনেই বলি, আপনি আমার কথাটা শুনেন, আর আমার স্বপ্নের ব্যাখ্যাটা যদি দেন তাহলে ভালো হয়। তো সে ওইটা আর স্বপ্নের ব্যাখ্যা দেয় না। পরে তারপর একদিন হুজুরকে ফোন দেওয়ার পরে একটা মাসালা জিজ্ঞেস করি। হুজুর আমাকে বলে আয়শা তুমি দেখতে কেমন, সুন্দর না কালো, মোটা না চিকন, তুমি কি লম্বা, তুমি কি উঁচা জুতা পড়ো? তো হুজুর এসব কথা শুনে আমি বললাম যে না, আমি তো অনেক কালো, আর হইলো আমি 5 ফিট, আর আমি হইলো চিকন অনেক। তো আমাকে বলে কি তুমি এত কিছু ওজনের হও? হুজুর কথা শুনে আমি খুব আশ্চর্য হই যে আমি তো জানি যে সে আল্লামা মামুনুল হকের ভাগনা, সে তো অনেক আল্লাহওয়ালা লোক হবে, কিন্তু সে আমাকে এসব কি বলছে। পরে আমি মাদ্রাসার একটা দুইটা মেয়ে, 2 বোন, ওদেরকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওরা আমাকে বলে যে হুজুর, ওদেরকে জিজ্ঞেস করলো হুজুর এইভাবে কেন কথা বলে। ওরা বলে কি যে হুজুর তো অনেক খারাপ। তো আমি জিজ্ঞেস করলাম যে কী করছে। বলে কি যে আমাদের জামাতে সাউদা হুজুরকে ফোন দিচ্ছে, ওরা বলে আই লাভ ইউ। আবার অন্য মেয়েরা এক একজন ফোন দিলে হুজুর উল্টাপাল্টা বলে। তো আর হলো মাদ্রাসা একটা মেয়ে, ওর থেকে আমি জানতে পারি আমাদের জামাতেরই, কিন্তু ও এখন স্বীকার করছে না। ওর থেকে জানতে পারি যে আমাদের জামাতে 3 নি, ওর সাথে নাকি হুজুর, ওকে নিয়ে নাকি হুজুর হুন্ডাতে করে এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতে যায়, আর ওর সাথে নাকি হাজারবার সহবাস করে। এটা এটা আমি জানতে পারি। আর জানতে পারার পরে এখন হুজুরকে আমি একদিন হুজুরের কাছে ফোন দেওয়ার পরে কথা আমি বলার পরে বলার আগেই হুজুর ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে হুজুর আরেকটা নাম্বার থেকে কল আসে, আমাকে বলে কি যে এই ওয়াসিফুর রহমান তোমার কি হয়, আমার সাথে এমনভাবে বলে যে ওনার সাথে আমার রিলেশন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি খুব রাগ হয়ে যাই। রাগ হয়ে যাওয়ার পরে আমি ওই মাদ্রাসার যে 2টা মেয়ের সাথে কথা বলে ওদের বাসায় যাই। যাওয়ার পরে আমি সব কিছু বলি যে হুজুর আমার সাথে এভাবে কথা বলতেছে। পরে হুজুর আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমাকে বলে যে যাই বলে, অনেক কিছু বলে, অনেক বোঝানোর চেষ্টা করার পরে আমি হুজুরকে একটা স্বপ্নের কথা বলি। বলার পরে বলি হুজুর মাদ্রাসা সব মেয়েরা আপনার মেয়ে, আমিও আপনার মেয়ে, আর হলো আপনি আমাদের সবার বাবা। তো এই কথাটা বলি। এই কথা বলার পরে আমি ক্লাসে বসলে হুজুর আমাকে অনেক বেশি বিরক্ত করতো, এটা সেটা আজে বাজে অনেক কথা বলতো, অনেক কিছু করতো, আমাকে অনেক বিরক্ত করতো। একদিন সবাইকে দাঁড় করিয়ে রাখে, আমাকে বলে কি যে আয়শা তোর বাবা দে, সবাই বসো। পরে আমাকে বসায়, আর এক একটা কথা এমনভাবে বলে। তার ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসে, মাদ্রাসায় নিয়ে আসার পরে ক্লাসের মেয়েরা সবাই চায় যে ওকে একটু আমাদের কাছে দেন, আমরা একটু দেখি। তো বলে কি ভিতরে তো একটা ভাইরাস আছে, এভাবে করে আমাকে ডিস্টার্ব করে। আর মাদ্রাসার মেয়েদেরকে বলে কি যে আমি আমার মা নাকি বলছি সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু এই কথা আমি কোনোদিনও বলি নাই, কিন্তু এটা আজকে আমি আপনাদেরকে বলতেছি, এ কথা সত্য। সে আমার সাথে এমনভাবে কথা বলতেছিল যে আয়শা আমার শরীরে যত্ন নিতে বলতেছে, এভাবে সেভাবে অনেক কিছু বলতেছে, যে সে আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত। আমি যখন এই কথা বুঝতে পারি, আমি তখনই তাকে বলি যে আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে, আর সবাই আপনার মেয়ে। এ কথা বলার পরে মাদ্রাসা ক্লাস করতে থাকি। উনি আমাকে 1 বছরের মধ্যে এত জ্বালাতন করে যে আমার রেজাল্ট খারাপ হয়, কেননা ওনার জন্য আমি পড়তে পারতাম না। পরে মাদ্রাসায় ফারহানা খালাম্মা, নওশিন ফারামা, ওনাকে বলি যে খালাম্মা আমি তো পড়তে পারতেছি না, তো কোনোভাবে আপনি কি আমাকে একটু পড়াবেন? খালাম্মা বলে যে ঠিক আছে। খালাম্মা 3 দিনের সময় নেয়। 3 দিনের সময় নেয়। 3 দিন পরে আমাকে বলে যে তুমি যদি আমার কাছে পড়তে চাও আমার বাসায় আসতে হবে, আমার বাসায় থাক, আমি তোমাকে ভালোভাবে পড়াবো। তো আমি বলি যে আমার তো পর্দার ব্যবস্থা সুন্দর করে করতে পারছে। হ্যাঁ, এটা গ্যারান্টি আমি তোমাকে দিলাম। এ কথা বলার পর আমি তাকে 13,000 টাকা অ্যাডভান্স করে তার বাসায় যাই। বাসায় যেয়ে তার কাছে ওইখানে থাকি, পড়তে থাকি, আমাকে সুন্দর পর্দার সহিত রাখে। হঠাৎ করে একদিন ঘুমের ঘরে ফারহানা খালাম্মা আমার জানালাটা খুঁড়ে সে আর তার ছেলে ছবি তুলতে থাকে। আমি এটা দেখার পরে খালাম্মাকে বলবো, কিন্তু সে কোনোভাবেই তো এটা স্বীকার করে না যে সে আমার ছবি তুলে, এটা কোনোভাবেই তারা স্বীকার করে না। আমি তখন কিছু একটা বুঝতে পারি যে তাদের ভিতরে কী চলতেছে, কেনই বা তারা এই কাজটা করলো। পরবর্তীতে দেখি এই ওয়াসিফুর রহমান, এই হুজুর
এই ফারহানা খালামার সাথে রাত্র 11টা পর্যন্ত কথা বলে। 5 দিনের মতো 5-6 দিন সে রুমে আসে, তাদের ফ্ল্যাটে আসে। একদিন শুধু ফারহানা খালামার হাজব্যান্ড বাসায় ছিল, ওই দিন তার সাথে কথা বলে। আর একদিন সালিম আর তার ছোট ভাই ছিল। আর আরও যে কয়েকদিন কথা বলে ফারহানা খালামা, সে এক ফ্ল্যাটের ভিতরে একা একা দুজন কথা বলে। তারা যে কি ষড়যন্ত্র করতেছিল ভিতরে, আমি এটা বুঝতে পারতেছিলাম না। পরে আমি হঠাৎ করে আস্তে আস্তে অসুস্থ হতে থাকি। পরে আমি মাদ্রাসায় এক সপ্তাহের জন্য ক্লাসে যাই। মাদ্রাসার মেয়েদেরকে ওরা হুজুর কি বলে না বলে আমি জানি না। উনি মাদ্রাসার একজন বাইজুত হুজুর আছে, সে ক্লাসের ভিতরে ঢুকে বলে যার বিবাহের প্রয়োজন সে যেন বিবাহ করে ক্লাসে বসে। একথা আমি বুঝতে পারি যে সে আমাকে এগুলো বলতেছে, সে তার অনেক নোংরা, তার অনেক বাজে। কেননা তার যে তিন্নি নামের যে মেয়েটা, যে মেয়ের সাথে হাজারবার নাকি তারা এরকম করতো, তো ওই মেয়েটা মাদ্রাসার জামাতের মেয়েদের সাথে এত নোংরা ভাষায় কথা বলে, এত নোংরা ভাষায় কথা বলে যে এক একজনের স্বামী স্ত্রী এমনভাবে কথা বলে। পরে আমি অনেক হুজুরকে এটার নাম দিয়ে বিচার দিই যে ও যে এভাবে করে কথা বলে, মেয়েরা তো এভাবে খারাপ হয়ে যাবে। আর সবাই কেন ওর কথায় সায় দিতেছে, সবাই কেন ওর মতোই কথা বলতেছে, এরকম করলে এটা তো জেনা হয়ে যেতেছে। পরে আমি হুজুরকে বিচার দিই, হুজুরা অনেক কিছু বকাবকি করে, অনেক কিছু বলে। কিন্তু তিন নিজে ভিতরে এইরকম হুজুরের সাথে এরকম খারাপ বিষয়গুলো করতেছিল, এগুলো আমি পরে জানতে পারি। আমার অভিযোগ হলো এই মামুনুল হকের ভাগনা, আমি অনেক অসুস্থ হয়ে পড়ার পরে আমি ফয়জুল উলুম মাদ্রাসা আজিমপুর কবরস্থানের ওখানে যাই, যে হুজুরদের বলি যে আমাকে একটু করেন, আমার তো পড়তে হবে, আমাকে একটু খতম পড়ান। তো ওনারা খতম পড়ায়। তো খতম পড়ানোর পরে আমার নাম্বারটা নেয়, বলে যে আপনাকে খতম পড়ানো শেষ হলে টাকা দিবেন, আপনি হাদিয়া দিবেন। তো আমি বলেছি ঠিক আছে, আমি নাম্বার দিয়ে উনি ফোন দিবে আমাকে। সন্ধ্যার পরে ফোন দেওয়ার পরে আমাকে বলে টাকা দিতে। তো আমি বলছি ঠিক আছে, আমি টাকা দিব, টাকা নিয়ে আসতেছি। তো নিয়ে আসার পূর্বে আরেকটা হুজুর আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি খতম পড়াইতে দিয়েছিলাম? হ্যাঁ, আমি খতম পড়ানোর জন্য বলছি। তো বলতেছি কি যে আপনাকে তো হাদিয়া দিতে পারবেন? হ্যাঁ, আমি 3000 টাকা হাদিয়া রাখছি। সে বলে যে 3000 টাকা হবে না, খতম পড়ে তো 10,000 টাকা দেয়। তো আমি বলতেছি আমি তো 10,000 টাকা দিতে পারবো না। তো বলতেছি তাহলে আপনি কি হয়েছে তা বলেন। তো আমি বলি যে আমি এরকম অসুস্থ, আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। বলছে কি কারণে অসুস্থ হন? আমি বলছি খালামার আমাকে কি করে না করে, খালামা কি খাবার দিচ্ছে, খাবার খাওয়ার পরেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তো বলতেছে আপনাকে তো বান মারা হয়েছে। পরে সে বলতেছে যে আপনি তাড়াতাড়ি করে বান ছাড়িতে আসেন, না আপনি মারা যাবেন। এই কথা বলার পরে আমি আম্মু থেকে 5,000 টাকা নিয়ে তার কাছে বান ছাড়াতে যাই। সে যখন আমাকে বান ছাড়ানোর পূর্বে আমাকে বলে যে যেই বাসায় বান ছাড়াবো ওইটা নাকি তারই বাসা, আর ওই বাসায় যে মহিলা আছে পুরুষ আছে, কিন্তু পুরুষরা আলাদাভাবে থাকে, মহিলারা ওইখানে আছে তারই আত্মীয় স্বজন, আর হলো ওটা তার পরিচিত লোকের বাসা। আর ওদিকে ছাত্ররা ছোট ছাত্ররা বাসায় যায়। তো ছোট কয়েকজন ছাত্র, 7-8 জন বা 6-7 জন ছাত্রকে নিয়ে আমাকে ওখানে নিয়ে যায়। তো আমি জানি ওখানে মহিলা আছে বা তার মা, তার বোন বা যেই থাকবে ওখানে আসে। কিন্তু যাওয়ার পরে দেখি কেউ নেই। তো সে বলে কি বাড়িতে এখন কেউ নেই। তো আচ্ছা, আমি ঠিক আছে তাহলে আপনি বানটা ছাড়িয়ে দেন। তো ছাত্ররা ভিতরে ছিল ছোট, তাদেরকে বলেছে তোমরা ভিতরে বাইরে যাও। আমি বলছি না, ওরা কেন বাইরে যাবে? তো বলতেছে যে না, ওরা বাইরে যাক, সমস্যা নেই, এগুলো ওরা দেখবে এটা কেমন। তো বলতেছে ঠিক আছে, তো আমি গেটটা খোলা রাখি। তো সে বলে কি গেটটা একটু ভিড়াই দিতে চাই। আমি বলছি না, আপনি গেট খোলা রাখেন। তো বলতেছে যে আপনার চেহারা দেখে ফেলবে। আমি ওটা তো ছোটই, সমস্যা কি? তো একটুখানি গেট উনি ভিড়িয়ে দেন। একটুখানি ভিড়ানোর পর ওদের বলে কি আপনি তোমরা সাইডে যাও। তো ওরা এক সাইডে হয়। এই হুজুর আমাকে পানি দেয়, প্রথমে পানি দেয়, আমি পানি পড়া খাই। পানি পড়া খাওয়ার পরে আমি তখন বুঝি না, আমি বাসায় চলে আসার পর আমি যখন বেশি অসুস্থ হয়ে পড়ি, তা আমি তারপরে তাকে তাড়াতাড়ি কল দিচ্ছি যে আমি তো বেশি অসুস্থ পড়ছি, এখন কি করব? তো সে বলে যে আপনি তাড়াতাড়ি ওখানে আসেন। ওই দিনও আমাকে ছাত্রকে নিয়ে ওখানে যায়, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না যে এরা কারা। আমার মনের ভিতরে কোনো সন্দেহও ছিল না। কিন্তু পরে আমি যখন বাসায় যাই, আমাকে সকালবেলা আর কি পানি পড়া দেওয়ার পরে প্রথমে আমাকে খেতে বলে, আমি পানি খাই। পানি খাওয়ার পরে সে আমার মুখও সে নিজেই টাইনে উঠে ফেলে, কেননা পানিটা খাওয়ার পর থেকে আমার মাথা ঘুনা দেওয়া শুরু হয়। আমি ওখানে একটা চৌকি ছিল, চৌকির মধ্যে ঠাস করে পড়ে যাই। কিন্তু ঠাস করে পড়ে যাই বলতে যে এমন যে আমার অনেক মাথা ঘুরাইতেছে, কিন্তু তারপরেও আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, আমি বুঝতে দিতেছি না, তাও আমার মাথা ঘুরে ওইখানে অনেকে একদম শুয়ে পড়ার পরে হুজুর কি করে আমার কাছে এসে ভয় আস্তে আস্তে এসে আমার পা মোজা ধরে টান দেওয়ার চেষ্টা করে। আমি অনেক জোরে চিৎকার করার পরে পাশের বাসা থেকে একটা মহিলা, মোটা একজন মহিলা, সে রান্নাঘরে কাজ করতেছিল, উনি রান্নাঘরে কাজ করতেছে, কিন্তু আমি আরেকটা চিৎকার দিব যেন সে শুনতে পায়। এর মধ্যে সে আমার কাছে মাফ চাইতে থাকে। সে মাফ চাওয়ার পর সে অনেকগুলো ছবি তুলে এর পূর্বে ছবি তোলার পরে এখন আমি তো অনেকগুলো ছবি তুলে একটা সাদা ফোন ছিল, ওই ফোন দিয়ে ছবি তুলে, একটা এই যে কি টাচ ফোন, এই ফোন দিয়ে ছবি তুলে ছবি আমার মুখোশ উঠায়।
আমার মুখোশ উঠায়, তারপর আমার পামোজা খোলার জন্য আমার আমার ইয়াটা মানে আমার মানে হ্যাঁ মানে কাছাকাছি দাঁড়িয়ে, না 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 এরকম না, মানে ছবি উঠায় এরকম ভাবে যে উনি ও দূরে, উনি জানলার সামনে তার, আমি খাটের এখানে। তো উনি কি করে আমার পা মোজা টান দিয়ে খোলার জন্য উনি আমার বোরখাটা উপর থেকে এভাবে করে টান দেয়, ওইভাবে করে টান দেয়। আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা খারাপ কিছু হইতে যেতেছে। আমি চিৎকার দেওয়ার জন্য আরো বেশি নিজেকে চেষ্টা করি যে আরো জোরে, যত জোরে চিৎকার দেওয়া যায়। উনি বুঝতে পারে যে আমি চিৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, উনি দৌড় দিয়ে ওখানে চলে যায়, মানে এইখানে আমি শোয়া খাটে ওইখানে জানলার কাছে চলে যাওয়ার পরে সে আমার ছবি তুলতে থাকে। আমি আরো বেশি চিৎকার চেঁচামেচি করি, সে জানলা দরজা সব বন্ধ করে দেয়। আমি তো চিৎকার করতেই থাকি, কোনো রকম আমি ওখান থেকে নিচে নামার পরে সে আমার কাছে হাতে পায়ে ধরে বলে যে দেখেন এই যে আপনার ছবি আমি ডিলিট করে দিতেছি, এই যে আপনার ছবি ডিলিট করে দিতেছি। উনি আমার সামনে আমার ছবিগুলো ডিলিট করার পরে সে আমি ওখান থেকে বের হয়ে আসার পরে উনি আমাকে বারবারই বিয়ের প্রস্তাব দেন। আমি এটাতে কোনোভাবে রাজি হই না। আমি ওনাকে বলি যে আমি 10টা বছর যাবত কারোর জন্য অপেক্ষায় আছি, আমি তাকে ছাড়া দুনিয়ার কাউকে বিয়ে করব না, দরকার লাগলে আমি সারা জীবন এরকম থাকবো। পরে উনি এই ছবি আমাকে ফোন করে বলে এভাবে না, অনেকবার বিয়ের কথা বলে, ওয়াসিফের বন্ধু। পরবর্তীতে আমি এই বিষয়ে থেমে যাই, যেহেতু উনি আমার সামনে ছবিগুলো সব ডিলিট করে ফেলে, আমার কাছে মাফ চায়, আমি আর কিছুই করি না। আর আমি এই বিষয়ে একদম থেমে যাওয়ার পর আকাশ নামের একটা ছেলে আমাকে ফোন দেওয়ার পর আমাকে বলে যে আপু আপনি কি আয়েশা? আমি বলছি হ্যাঁ আমি আয়েশা। পরবর্তীতে ও আমাকে বলে যে আপনার এই ছবি এগুলা যে খারাপ ভিডিও এগুলাকে আপনার, আমি খারাপ ভিডিও বলতে কেমন? তো বলতেছি কি যে দেখা যেতেছে খয়েরি কালার একটা জামা। তখন আমি তো বুঝতে পারি যে কেননা খয়েরি কালার জামা যেদিন আমি পরাছিলাম সেদিন খালাম আমার ছবিগুলো তুলতেছিলেন। তারপর আমাকে বলে যে কফি কালার একটা ড্রেস, যেদিন আমি কফি কালার ড্রেস পরাছিলাম সেদিন এই হুজুর ফয়জুল উলুমের এই হুজুর বানমারার কথা বলে সেদিন আমার ছবি সে এভাবে তুলে। এই হুজুরের নাম রমজান মোবারক। আর সে আমাকে ফোন করে বলে যে উনি আমাকে যখন বিয়ের প্রস্তাব আমি রাজি না হতে, সে আমাকে ফোন করে বলে আপনি এত বড় একটা বজ্জাত মহিলা যে আপনার হাত মোজাটা একটু খুলতে চাইছি, হাত মোজাটা খোলেন নাই, পা মোজাটা খুলতে চাইছি, পা মোজা খুলেন নাই, আপনার চেহারাটা একটু দেখতে চাইছি, চেহারা দেখেন নাই। অথচ আপনার জায়গায় অন্য মেয়েদের সাথে আমরা 1000 বার, মানে বুঝতে পারছেন 1000 বার খারাপ করে, কিন্তু মেয়েরা সাইদা তার কাছে নাকি আসে। তখন আমি খোঁজ নেওয়া শুরু করি, খারাপ কথা বলে যে 1000 বার মেয়েদের সাথে সহবাস করে। এটা হলো রমজান মোবারক বলে। রমজান মোবারক এই কথা বলার পরে এই আকাশ নামের এই ছেলে আমাকে ফোন দেওয়ার পরে বলে যে আপু আপনার এই ছবি ভিডিও বানাইছেন, এই যে আপনার এই ভিডিও বানাইছেন এটা বলেন। তারপর আমি ওকে সব বলি যে আকাশ এরকম ওরা আমার সাথে করছে। পরে বলতেছে কি হ্যাঁ আকাশটাকে আমি চিনতাম না, এই আকাশের সাথে ওর ভাইগনাম যে ওয়াসিফুর রহমান, ওর যে ফারহানা খালাম্মার যে ছেলে সালিম, খালাম্মা আর তার ছেলে যে আমার ছবিটা তুলতেছিল, এই সালিম আর এই খালাম্মা তার দুজন মিলে আমার ছবি তুলতেছিল। এই সালিমের সাথে এই আকাশের সাথে তারা ফোনে যে একটা গেম আছে না যে খেলে ফ্রি ফায়ার গেম, হ্যাঁ ফ্রি ফায়ার গেমের সাথে ফ্রি ফায়ার গেম আর কি তারা খেলে। পরে এই সালিম তাকে বলে অনেক খারাপ কথা বলে এই সালিম এই আকাশকে। পরে আকাশ সব আমাকে বলে, সব বলার পরে আমি আকাশকে বলি যে ভাই তুমি এগুলো আমার কাছে দাও। তো বলতেছে হ্যাঁ আমি দিব। পরে আমি আকাশের কাছে যাওয়ার পরে আকাশ অনেক ভয় পায়, যে কি জন্য ভয় পায় আমি বুঝতে পারি না। পরে আকাশের বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আকাশকে নাকি মারার জন্য তারা হুমকি দিচ্ছে। পরে এই আকাশ আমাকে আর ছবি দেয় না আর করে না। পরে আকাশকে আমি ফোন দিয়ে বলতেছি আপু আপনার জন্য তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতেছি, আমি কিছু জানি না, আমাকে মাফ করেন। পরে আমি আর আকাশের সাথে কথা বলি না। আমি বলছি ঠিক আছে তুমি যেহেতু আকাশ আমাকে আগেই বলে যে আপনি আমার বড় বোনের মতো, এই জন্য আমি আপনাকে সব কিছু জানালাম যে আপনি এদের থেকে সতর্ক হন। পরে আকাশ আমাকে আরেকটা কথা বলে, এই রমজান মোবারক নাকি বলছে যখন মামুনুল হকরা বোর্ডে পাশ করবে তখন এই ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে তাদের কাছে নিবে, আমার কাছে নিবেই। এই যে তারা নির্বাচনে যদি পাশ করে, এবার যে নির্বাচন হলো এটা তো 2025 সালে আগস্টের কথা। পরে এই কথা বলার পরে আমি উপদেষ্টা ইউনুস ওনার কাছে যাই, ওনার কার্যালয়ে যাওয়ার পূর্বেই দেখি কি 3 জন লোক ওইখানে বসা। তো তারা আমাকে দেখে এত অবাক হয়, তারা আমার সামনে তারা যখন বাইরে বের হয় আমি তাদের পিছনে ছিলাম, কেন পিছনে থাকা তারা আমাকে দেখে না। তারা বলতেছিল যে তারা নিয়ে আসছে এত লক্ষ টাকা, কিন্তু এত টাকা তারা দাবি করছে। তখন এই কথা তারা বলতে থাকে। তো আমাকে পিছনে দেখে তারা আবার সব স্তব্ধ হয়ে যায়। আমি বুঝতে পারি যে তারা এখানে টাকা দিচ্ছে, মামুনুল হকের লোক এখানে পাঠিয়ে দিচ্ছে, আর তারাই মামুনুল হকের লোক এই লোকদেরকে টাকা দিচ্ছে, উপদেষ্টার কাছে এই চিঠি পৌঁছাবে না, আর কোনো চিঠি আমার কাছে আসে না। পরবর্তীতে আমি ডিএমপি ওখানে 7 বার যাই, ওখানে যে আমি যে বড় অফিসার তার সাথে যোগাযোগ করতে চাই, কেউ আমাকে ওখানে যোগাযোগ করতে দেয় না।
জুয়েল যে আছে তার কাছে আমি অনেক অনুরোধ করি, তার কাছে সে আমাকে ওই যে প্রধান অফিসার তার কাছে আমাকে যেতে দেয় না। অভিযোগগুলো ওরা আমার পিছনে হাজার হাজার লোক লাগিয়ে দিছে। ওরা আমার পাশ দিয়ে যাওয়া আসা করে, আমাকে বাজে বাজে ভাষায় কথা বলে। ওরা বলে আমি নাকি টাকার বিনিময়ে যে ছেলেদের সাথে ব্যবসা করি, তারপরে বলে যে টাকার বিনিময়ে ছেলেদের সাথে ব্যবসা করি, আমাকে মেরে ফেলবে। আমার বাবা মাকে আমি হলো পড়াই, তো আমি যখন পড়াতে গেছি ধানমন্ডিতে, তখন নাকি আমার মা বাসার সামনে দিয়ে যায় আর বলতে থাকে যে আমার মাকে মেরে ফেলবে, আমার বাবাকে মেরে ফেলবে, আমার ভাই। এটা মামুনুল হকের লোক। কেননা আমি এটা কীভাবে বুঝতে পারি, এই যে ওরা এই ছবির কথা বলে, এই ছবির কথা বলতে থাকে যে এই মেয়ে খারাপ, এই মেয়ের এরকম ভিডিও, এরকম এত খারাপ, অনেক বাজে বাজে নোংরা নোংরা গালিদার এসব বলতে থাকে। আর আমাকে যে আমি এক এক জায়গায় যাই, আমি ডিএমপির কার্যালয়ে 7 বার যাই, সেনাবাহিনীদের কাছে আজকেও আমি যেয়ে আসছি, আজকে নিয়ে 13 বার হলো। পরে আমি প্রধান উপদেষ্টার কাছে যাই, তারপরে হইলো আমি যে কত মানুষের কাছে এটার জন্য সাহায্য চাই, কেউ আমাকে সাহায্য করে না। আর আমি যেখানে যাই সেখানেই দেখি যে ওরা আমাকে নিয়ে ফিস করতে থাকে। আমি ওখানে যাবো এর আগেই লোক পাঠিয়ে দেয়, যেন আমি কেউ যেন আমার কোনো অভিযোগ না শুনে। আমি তারেক রহমানের কাছে আজকে আসছি, আপনি এই বিষয়টা দেখেন, এটা সুষ্ঠু একটা তদন্ত করেন, তারপরে বিশ্ববাসীকে জানান, পুরো পৃথিবীবাসীকে জানানোর চেষ্টা করেন যে এরা কত খারাপ, একটা মেয়ের জিন্দেগি এরা কিভাবে নষ্ট করে। আমাদের মাদ্রাসার মিফতা নামের একটা মেয়ে, ওকে নাকি এই ওয়াসিফুর রহমানের ভাই বা বন্ধু যেই হোক বিয়ে করে, ওকে নাকি অনেক নির্যাতন করছে। এখন ওই মিফতা তার বাবা মার বাসায় আছেন।